এই দেশের উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, কত নিবে একটা দেশ, হয়েই যাচ্ছে। সেই হিট ওয়েভ থেকে শুরু হয়েছে এই বছরে। আব্বু তো প্রথমে দেখে বলছিল ভাই কি লিখছো, তাড়াতাড়ি এগুলো নামাও, পরে দিও। আনটিল আর আনলেস আই এম হার্মিং সামওয়ান, আমার অপিনিয়ন যদি কাউকে ক্ষতিগ্রস্ত না করে তাহলে আমি সেটা দিতেই পারি। কিন্তু আমার মনে হয় যে এখনো ওভাবে গ্রহণযোগ্যতা পায়নি জিনিসটা। পারসা, স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? দেশের মানুষ যেমন আছে তেমনই আছি বলতে গেলে। দেশের মানুষ এখন কেমন আছে কি মনে হয়? খুব ভালো না। কেন? এই এত বড় একটা ছাত্র জনতার আন্দোলন হলো, বিজয় অর্জিত হলো, একটা পট পরিবর্তন হলো, তারপরে কি হলে ভালো থাকতো মনে করেন? হ্যাঁ, অপটিমিস্টিকভাবে চিন্তা করতে গেলে ভালো আছি, কারণ অনেক ধকল যাওয়ার পরেও টিকে আছি। আরেক দিক থেকে চিন্তা করলে, অন্য দিক থেকে চিন্তা করতে গেলে এই দেশের উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে, কত নিবে একটা দেশ, আর কত নিবে, হয়েই যাচ্ছে। সেই হিট ওয়েভ থেকে শুরু হয়েছে এই বছরে, হয়েই যাচ্ছে, শেষ হয় না কোথাও। আন্দোলন, বন্যা। কেমন হলে একটু ভালো লাগতো মনে করেন? এখন সামনের দিকে কি প্রত্যাশা করেন? আর কোনো দুর্যোগ চাই না, আচ্ছা, অ্যাটলিস্ট ফর নাও। এখন আর কিছু চাই না, অনেক ধকল গেছে অলরেডি। চলো ভুলে যাই গানটি আপনারা যারা শুনেছেন, সেই গানটি তিনি আসলে লিখেছেন, গেয়েছেন। পারসা, আমি জিজ্ঞেস করছি এই গানটি আপনি কখন লেখার কথা চিন্তা করলেন, বা কখন মনে হলো আপনার এই গানটি আপনি নিজে করবেন বা ফেসবুকে ছাড়বেন? গানটি আসলে এত চিন্তা করে লেখা হয়নি সত্যি বলতে গেলে। আমি আন্দোলনের দ্বিতীয় দিন থেকে যখন দেখছি যে আসলে জিনিসটা অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, তখন থেকে ভাবছিলাম যে আমার আসলে কিছু বলা উচিত, কিছু লেখা উচিত। আমি তো চুপ করে বসে থাকলে মানে আমার নিজেরই অস্বস্তি হচ্ছে, যেভাবে বসে থাকা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। সবাই মাঠে নামছে, সবাই কিছু না কিছু করছে। আমি এত অসুস্থ ছিলাম যে আমি যেতেও পারিনি প্রথম কয়েকদিন। ওই ভেবেই আর কি লেখা। বলতে গেলে গান লেখার আগের যে কয়েকদিন এত বাজে গেছে আমাদের সবার, আমি মানে সবারই কম বেশি বলতে গেলে, যে আমি অসুস্থ ছিলাম, আমি ডক্টরটা দেখাতে যেতে পারিনি, আমি ওষুধ কিনতে যেতে পারিনি, আমি আলাদা ছিলাম পরিবারের থেকে বলতে গেলে, একাই। তো সব মিলিয়ে যে কারফিউ, আবার নেট ছিল না, আবার এতগুলো মানুষ মারা যাচ্ছে, সব দেখে আসলে বসে থাকা যাচ্ছিল না। তো এই গানটা হচ্ছে আমার সেই দুঃখের বহিঃপ্রকাশ বলতে পারেন, যে গানটা আমি মাত্র 10 মিনিটে লিখেছি রাত 2টোর সময় বসে। আমরা গানটা নিয়ে আরো পরে বিস্তারিত আলোচনা করবো, গানটা একটু শুনতে চাই। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মধ্যকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক, কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক, নেট নিভে যাক, জাতি হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরিনি ওটা নাটক ছিল, ধরিনি সব ঠিকঠাক। এমন কত রাজাকার আসলো গেল, কত ফাইয়াজ জাফর আহাদ পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে। চলো দেখিনি বাতাবি লেবু লটকনে দেশে ছাড়িয়ে। চলো কেঁদে ফেলি ফ্লাইওভার আর মেট্রো রেলটা জড়িয়ে। মূল্যবোধের রক্ত ক্ষরণ আকাশ থেকে ঝরো, মায়োপিক জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারো। আমার শ্মশানে বাংলা ভালো নেই আজ, তবু তাকে আমি ভালোবাসি। দুনিয়াতে পাই নরকের স্বাদ, বাংলা মাঝ বানভাসি। গোধরে থাকুক আরো শের মানুষ, আঁকড়ে থাকুক গদি, পরে কোনো গানে ফিরবো আবার। এই টানটা থাকে যদি। কি বলবো বুঝতে পারছিলাম না। আপনার শেষ লাইনটি আপনি কেন লিখেছিলাম? কারণ আমি জানতাম যে এই গানটা লেখার জন্য আমাকে অনেক কিছু পোহাতে হইতে পারে। আমি জানতামও না যে আমি মানে এটা লেখার পরে আসলে আমাকে বাঁচিয়ে রাখবে কিনা। গানটা যখন পাবলিশড হলো, যখন সবখানে চলে আসলো, কোনো ধরনের মানে থ্রেটের মধ্যে ছিলেন বা কেউ কিছু বলেছে? থ্রেট বলতে
কমেন্টসে তো এসেছে অনেকগুলো আচ্ছা। গানের কমেন্টসে এখনো পাবেন গেলে, তবে ইন পার্সন এটা আমি ওভাবে পাইনি। যখন গানটা গাইলেন আপনার আপনজনরা কি বললেন, বা ফ্রেন্ড সার্কেলদের কি রিয়াকশন ছিল? আপনজন বলতে আব্বু তো প্রথমে দেখে বলছিল, "ভাই কি লিখছো, তাড়াতাড়ি এগুলো নামাও, পরে দিও পরে দিও, লিখছো ভালো করছো পরে দিও।" মানে পরে দিলে তো এটার কোনো মর্ম থাকলো না, এটা তো এখনকার জন্যই গানটা। বলে যে, "না এখন যদি তুলে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, কি করবা তখন?" বললাম যে, "ধরবে না, আমি এমন কিছু লিখি নাই যেখানে মানে তুলে নিয়ে যাবে, এটা তো একটা টোটালি একটা আক্ষেপের গান, এখানে তো অ্যাটাক করা কিছু না, এখানে আমি বলেছি চলো ভুলে যাই, এখানে মেটাফরিক্যালি বলেছি, মানে বিষয়টা এমন যে ভুলে যাই বলছি কিন্তু আসলে কিন্তু ভুলতে বলিনি, আসলে মনে করতে বলছি, কারণ আমাদের এটা খুবই একটা চিরন্তন স্বভাব যে আমাদের একটা জিনিস যখন আসে তখন খুব ওটা মানে লাইমলাইটে থাকলেও একসময় আমরা ওটা ভুলে যাই আস্তে আস্তে, এরকম আমাদের প্রচুর কাহিনী আছে এই দেশে। তো অলরেডি কিন্তু আমরা আন্দোলনের বিষয় একটু একটু করে ভুলতে বসেছি, তো জিনিসটা ওরকম যে পরে লিখলে বা পরে বললে তো জিনিসটার মর্ম থাকলো না, যেটা যখন যেটা ইনসিডেন্ট তখন মানুষ ওটা মনে করলে জিনিসটা মনের মধ্যে গেঁথে থাকবে, ওই জায়গা থেকে লেখা। আর আপনজনদের আসলে পরে আমার বাবা ভীষণ সাহসী মানুষ, আমি আসলে মানে লেখার বা এরকম চিন্তা ভাবনার বলতে গেলে একদম শুরু বা যেটা সোর্স সেটা হচ্ছে বলতে গেলে আমার বাবা। তো আমি ওনার থেকেই প্রতিবাদী হওয়া শিখেছি, আমি ওনাকে কখনো অন্যায়ের সাথে কখনো দেখিনি যে মাথা নত করতে, অন্যায়কে। বাবা কি করেন? আমার বাবা প্রফেসর ছিলেন, রিটায়ার করেছেন। আপনার কথা থেকে দুটো প্রশ্ন করি। একটু বলছেন যে ওই যে বাবা বলছিল তুলে নিয়ে যাবে, এই যে তুলে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি, এইটা তো আসলে কোনো সভ্য সমাজ মানে কেন কোনোভাবে কোথাও কোনো এটা গ্রহণযোগ্যতা নেই। কারণ আমি আমার মনের কথা প্রকাশ করব, আমার মনের কথা কারো প্রকাশ পছন্দ হলে হবে, না হলে নাই। আমি তো রাষ্ট্রবিরোধী কোনো কিছু বলছি না, আমি আমার অধিকারের কথা বলছি। তো সেই ভয় কি আর এখন আছে মনে করেন? না, ভয় আমার আগেও ছিল না, আমার ভয় ছিল না, হয়তো আমার পরিবারের ছিল। আমি মানে যেটা সত্যি সেটা সত্যি, এটা না শুধু আপনার ক্ষেত্রে বলছি না, এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা? হয়তো একদিক দিয়ে পেয়েছি, অন্য দিক দিয়ে হয়তো না। এখনো তো আমি পুরোপুরি আমার মনের মানে ভাব প্রকাশ করতে পারি না, কিছু একটা বললেই সেটার এগেনস্টে কথা আসে। মানে আমার বিষয়টা হচ্ছে আনটিল আর আনলেস আই এম হার্মিং সামওয়ান, আমার অপিনিয়ন যদি কাউকে ক্ষতিগ্রস্ত না করে তাহলে আমি সেটা দিতেই পারি, কিন্তু আমার মনে হয় যে এখনো ওভাবে গ্রহণযোগ্যতা পায়নি জিনিসটা। আরেকটা কথা আপনি বলছিলেন যে আমরা একটু একটু করে আন্দোলনে যে ভুলতে বসেছি, আমরা কি আসলে আন্দোলন ভুলতে বসেছি নাকি আন্দোলনের যে আমাদের লক্ষ্য ছিল, যেই লক্ষ্য বা যেই উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য থেকে একটু ধীর গতিতে যাচ্ছে না, কিনা উদ্দেশ্য বা লক্ষ্য ঠিকঠাক আছে, কোনটা মনে করেন? লক্ষ্য ছিল দেশ সংস্কারের, সেটা চলছে, আসলে এত দ্রুত তো সব কিছু সম্ভব না, যে ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে উঠে দাঁড়াতেও তো সময় লাগবে। যে আন্দোলনের ইনসিডেন্টগুলো ভুলতে চলেছি, যেগুলো আমি গানের মাধ্যমে তুলে ধরেছি সেই ইনসিডেন্টগুলো, বা আরও যে অনেক কিছু, সব কিছু তো আমি তুলে ধরতে পারিনি, এই 1.5 মিনিটের একটা গানে সব তুলে ধরা যায় না, গানটা খুবই ছোট। তবে আমার মনে হয় যে অনেক কিছুই আমরা হয়তো ভুলতে বসেছি বা ভুলে যাব। আপনি গানের শেষ লাইনে যেহেতু বলেছেন যে যেহেতু আপনি মানে বেঁচে আছেন, তার মানে আরো একটা নতুন গান আপনার আসতে পারে শীঘ্রই, রাইট? নতুন গান আসলে লিখেছি কিন্তু আমি আপলোড দেইনি, কারণ এর মধ্যে আমি প্রায় বেশ 3-4টা গান আমি লিখেছি, কারণ প্রত্যেক দিন আমি একটা গান ধরেন যে লিখি, পরের দিন দেখি নতুন একটা ইনসিডেন্ট হচ্ছে, আগের ইনসিডেন্টটা নাই বা ওটা একটা বেসলেস ইনসিডেন্ট ছিল। তো আমি একটা ভিত্তি পাচ্ছি না যেখানে সবাই একমত, সবারই ভিন্ন মত আছে এখন, মানে আমরা আবার ডিভাইডেড হয়ে যাচ্ছি, যে একটা ইউনাইটেড বিষয় ছিল যেটা সবাই রিলেট করেছিল, দেশের কোটি কোটি মানুষ, এখন কিন্তু আসলে আবার আমরা একটু হলেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সেই জন্যই হয়তো এখনো লিখতে পারিনি প্রাণ থাকা অবস্থাতেও। গান কিভাবে আসলো? গান কি খুব শখে গাইতেন নাকি না আসলে হ্যাঁ মানে একবারে বাসায় শিক্ষক রেখে গান শেখাটা? শিখেছি ছোটবেলা থেকে, আমি 3 বছর বয়স থেকে গান গাই, গান করি। ক্লাসিক্যাল? হ্যাঁ ক্লাসিক্যাল বলতে গেলে একদম বেস থেকে যেটা শেখা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শিখেছি আমি সব ধরনেরই শিখেছি, বাংলা ফোক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল অ্যান্ড বেস বলতে যেটা হয় একদম সারেগামা থেকে যা হয় সবকিছু। কোনো কম্পিটিশনে কোনো প্ল্যাটফর্ম অংশ নিয়েছেন? কম্পিটিশন ছোটবেলায় অনেক করেছি। না সেই আমরা তো আমাদের এখানে তো মিউজিকের অনেকগুলো রিয়ালিটি শো হয়, সেখানে কোথাও অংশ নিয়েছে নাকি? না
নিয়েছিলাম আমি সেরা কণ্ঠ 2017 যেটা লাস্টবারে যেটা ছিল ওটাতে নিয়েছিলাম। আমি টপ 19-এ ছিলাম, কিন্তু তখন আমার এসএসসি পরীক্ষা। তো আমার এখনও মানে মনে আছে যে আমি যখন শুটে ছিলাম যে আমার পরের দিন সকালবেলা আমার টেস্ট পরীক্ষা, তো আমি আগের রাতে আমি শুট করছি আর বসে বসে অঙ্ক করছি, এরকম একটা বিষয় ছিল। পরে আমি এটা কন্টিনিউ করিনি আসলে, ডেঞ্জার জোনে পড়েছিলাম, এরপরে ভোটিং রাউন্ড অ্যান্ড এভরিথিং অনেক কিছু থাকে, আমি কিছু আর করিনি, ক্যাম্পেইন অ্যান্ড এভরিথিং। সো ওটা আমি ডিসকন্টিনিউ করেছি। তো আপনার অভিনয়টা কি এখন মানে এটাকে কন্টিনিউ করবেন নাকি না এটা শুধু যদি স্পেশাল ডেতে কাজের অফার আসে তখনই করবেন কোনটা? অভিনয়টা আমি খুব বেছে করতে চাই, বলতে গেলে আমি সব কিছুই বেছে করি, গানও আমি খুব বেছে করি। অভিনয়টা একটু বেশিই বেছে করতে চাই, কারণ প্রথমত আমি এখানে নতুন, দ্বিতীয়ত এই প্ল্যাটফর্মটায় খুব কম মানুষ আছে, তো যেটাই করি মানুষের চোখে পড়বে, তো যেটা করবো আমি ভালো করে করতে চাই, আমি শিখে এসে করতে চাই, তো এই জন্য হয়তো একটু গ্যাপ দিচ্ছি। প্লাস অভিনয়ের আসলে মেইন সিজন তো ভ্যালেন্টাইন্স বা ঈদের সময়, তো এখনো হয়তো একটু দেরি, অন্য সময় করতে চাচ্ছেন? অন্য সময় তো আসলে ভাবে হয় না, হয়তো ধারাবাহিকগুলো হয়, কিন্তু একদম মেগা জিনিসগুলো ব্যাপারগুলো তো আসলে এরকম ইভেন্ট মানে কোনো অকেশনকে ঘিরেই হয়, তো তখন হয়তো আসবে, সামনের ভ্যালেন্টাইনে একটা আসার কথা। আপনি যে পড়াশোনা শেষ করে আসলে কি করতে চান? পড়াশোনা শেষ করে আমি পড়াশোনায় কখনোই খারাপ ছিলাম না, বলতে গেলে আমি ভালো স্টুডেন্ট, স্কলারশিপ হোল্ডার। সো পড়াশোনা নিয়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু এখন আমার মনে হয় যে আমি আমার শিল্প সাহিত্য নিয়ে আমি বেশি কাজ করতে চাই। তবে আমার কর্পোরেট সেক্টরেও কাজ করার ইচ্ছা আছে, আমার বলতে গেলে বিশ্ব দরবারে ভালো কিছু একটা করার ইচ্ছা আছে, ইন্টারন্যাশনালি। যেটা হচ্ছে যে পড়াশোনা করে মানে শিল্প সাহিত্য বা বিশ্বে ভালো কিছু করার একটা স্বপ্ন বা আকাঙ্ক্ষা। একটা জিনিস আমাকে বলে, আমাদের মানে সবচেয়ে একটা আশার আলো এখন আমাদের দেখাচ্ছে এবং সব সব জায়গায় একটা উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের তরুণ সমাজের হাতে, তরুণ সমাজের অনেক ভালো কিছু ভাবতে পারে, তাদের চিন্তা চেতনা অনেক আমাদেরকে এগিয়ে নিতে পারে। সেই জায়গায় আমাদের একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশে তো ধরেন যে চাকরি প্রার্থী অনেক, কিন্তু চাকরির যোগানদাতা অনেক কম। কিন্তু আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা বলেন যে চাকরি কেন করার, প্রত্যেকে উদ্যোক্তা হতে তিনি উৎসাহিত করেন। তো আপনার কি মনে হয় আমাদের দেশের বাস্তবতা আসলে আমরা সেই জায়গাটায় চাই, আমাদের যে বেকারত্বের সমস্যা বা যেই জায়গাগুলো আছে তরুণ সমাজের যে শক্তিটা সেটাকে আসলে প্রপারলি কাজে লাগানো যাবে? কারণ এটাও তো এক ধরনের একটা এইবার আন্দোলনের একটা দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল যে চাইলেই চাকরি মেলে না, চাকরি পেতে গেলেও না ধরনের তদবির করতে হয়, রাজনৈতিক একটা পরিচয় লাগে, প্রয়োজন হয়। সেই জায়গাটাকে আপনার তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে কি মনে করেন? আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন যেটা, বাংলাদেশের মানুষের বা বাংলার মানুষের আসলে দাসত্ব করার অভ্যাস অনেক আগে থেকে, সে 200 বছর আগে থেকেই বলতে গেলে, ওখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেটা উনি বলেছেন আমিও এইভাবেই চিন্তা করি অনেক আগে থেকেই। উদ্যোক্তা হওয়ার বিষয়টা হচ্ছে বাংলাদেশের, আমার মনে হয় যে আমাদের সমাজটাই এরকম এখন এমন একটা কাঠামোতে দাঁড়িয়ে গেছে যে আমাদের চাকরি করতে হবে, সেটা হোক 20,000 টাকার চাকরি, 15,000 টাকার চাকরি, তাও চাকরি করতে হবে, আমাদের একটা সার্টিফিকেট দরকার। আমার পার্সোনাল অপিনিয়ন, ভেরি পার্সোনাল অপিনিয়ন, যে হায়ার স্টাডিজ শুড নট বি ফ্রি। আমরা চাইলেই এখন জাস্ট একটা যাচ্ছি, পড়াশোনা করি না, তারপরেও যে আমরা সার্টিফিকেট নিয়ে আসছি মাস্টার্স পাস। আমার দরকার কি এত মাস্টার্স পাসে যদি আমি কিছু না করতে পারি? আমি যদি বিজনেস করে ভালো কিছু করতে পারি দেন ইটস ফাইন, আমার তো ওটাতেই হয়ে যাচ্ছে, তাই না? আমি চাকরি করছি, আমি অনেক কিছু জানি, বিষয়টা এমন না, মানে অনেক কিছু জেনে কিন্তু সে সার্টিফিকেটটা পাচ্ছে এরকম না। এরকম বহু ইউনিভার্সিটি আছে, কলেজ আছে যেখানে হয়তো বা কেউ যায় না, অ্যাটেন্ডেন্স নাই, 0 অ্যাটেন্ডেন্স, তারপরেও তাকে একদম ধরে ধরে ভালো মার্কস দিয়ে পাশ করে দেওয়া হয়, তাই না? আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের মানে ভীষণভাবে লক্ষ্যতে আনতে হবে। এবং আমার আরেকটা পার্সোনাল অপিনিয়ন হচ্ছে একেবারে 0 থেকে বলতে গেলে, যখন আমরা প্রাইমারি লেভেল থেকে বা একদম প্রি স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত খুব বেশি স্ট্রিক্ট একটা সিলেবাস মেনটেন করতে হবে আমাদের, যাতে আমরা ক্লাস 12-এর পর থেকে যেন আমাদের অলরেডি একটা কাঠামো মানে দাঁড়িয়ে যায় একটা বাচ্চার, যে সে যেন তারপরে অনেক ভালো কিছু করার মতো মেন্টালিটি রাখতে পারে। এবং যেটা হচ্ছে সহানুভূতি, মোরাল সেন্স, এই সব কিছু যেন কারিকুলামে ইনক্লুডেড থাকে। আমাদের কিন্তু কোনো মোরাল গ্রাউন্ড থেকে ফিলোসফিক্যাল কোনো কিছু কিন্তু আমাদের কারিকুলামে নেই। বলতে গেলে রিলিজিয়াস বই আছে, সেটা যার রিলিজিয়ান অনুযায়ী পড়ে, কিন্তু দ্যাটস নট এনাফ। কারণ আমাদের যেহেতু আমরা মানে বলতে গেলে সব ধরনের মানুষের বাস আমাদের দেশে, সব ধর্মের সব টাইপের মানুষের বাস, তো আমরা একে অন্যের প্রতি যে সিম্প্যাথি, এমপ্যাথি, এই জিনিসগুলো আনার জন্য হলেও আমাদের কারিকুলামে সব ইনক্লুডেড করা খুবই জরুরি, ভীষণ জরুরি। আপনাকে এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করি, যে আমাদের যে তরুণ মেধা বা তারুণ্যের যে শক্তি,
আমরা বলছি যে আমাদের এখানেই কাজে লাগাতে হবে, দেশকে উন্নয়ন করতে, দেশকে গড়ে তুলতে হবে, দেশ বিনির্মাণ করতে হবে। তা আমাদের প্রত্যেক বছর আমাদের অনেক অসংখ্য মেধাবীরা চলে যায় দেশের বাইরে এবং তাদের বৃহৎ অংশই আসলে আর দেশে ফিরে না। তাহলে সেইখানে তো আমাদের একটা বড় অংশে আমরা একটা বড় অংশকে হারাচ্ছি। আপনার কি মনে হয় এটা আসলে তারুণ্যের শক্তি তার নিজের উন্নত ভবিষ্যতের জন্যই তারা চলে যায়, নাকি না এই দেশ থেকে তারা এতদিন কিছু পায়নি? কোনটা? দুটোই বলতে গেলে আসলে আমরা তো তাদেরকে সেই ফ্যাসিলিটিস দেই না বলেই যায়। আমি নিজেও ইউএসএতে কয়েকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, ভালো ভালো ইউনিভার্সিটি। আই গট 75% স্কলারশিপ। আমি যাইনি বিকজ আমার গানের জন্যই যাইনি আর ফ্যামিলির জন্য। তো এরকম অনেকেই আছে, আমার অনেকগুলো ফ্রেন্ড, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই আসলে বাইরে চলে গেছে যারা একটু ভালো ছিল। তো এভাবেই আসলে মানে ব্রেন ড্রেন যেটাকে বলে চলে যাচ্ছে, দেশের সব ভালো যেই মাথাগুলো সেগুলো চলে যাচ্ছে এবং পড়ে আছে কারা, যারা পড়াশোনা করে না কিন্তু যারা চাকরি করতে চায়। তুমি এফিশিয়েন্ট না বাট তুমি চাকরি করতে চাও, আবার তুমি মানে এক্সপেক্ট করো তুমি আধা ঘন্টা লেট করে বিসিএস এর এক্সাম হলে ঢুকলে তোমাকে এক্সাম দিতে দিবে। ইউ আর নট পাংচুয়াল। মানে ওই জিনিসগুলো আমাদের মধ্যে নেই। মানে আমার মনে হয় যে এটা প্রপার গাইডলাইনের অভাব। হয়তোবা আমাদের টিচারদেরকে আরও বেশি, মানে বিশেষ করে স্কুল কলেজের টিচারদেরকে আরও বেশি এফিশিয়েন্ট হতে হবে এই বিষয়ে। আর আমার আসলে কখনোই বিবিএ পড়ার ইচ্ছা ছিল না। আমি ইন্টারন্যাশনাল বিজনেস পড়ছি। আমার ইচ্ছা ছিল আমি ফিলোসফি নিয়ে পড়বো, আমি সাইকোলজি নিয়ে পড়বো। আমার বাবা সাইকোলজির প্রফেসর, সো আমার সাইকোলজি নিয়ে পড়ার খুব ইচ্ছা ছিল। বাট একটা প্রাইভেট ইউনিভার্সিটি দেখাতে পারবে না যেখানে সাইকোলজি সাবজেক্টটা আছে অ্যাজ আ কোর্স সাবজেক্ট। মানে হয়তো আছে অ্যাজ অ্যান অপশনাল বা যেটা আমরা জিইডি কোর্স বলি, সেরকম নেই। কিন্তু ইভেন যেগুলো পাবলিকে আছে সেগুলো খুব বেশি চর্চা হয় সাইকোলজি বা ফিলোসফি, এরকম কিন্তু না। পাশে আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আমরা তো একটা ভুলে যাই একটা গান শুনলাম, যে গানটা বেশ এই আন্দোলনের মধ্যে এক ধরনের মানুষকে আন্দোলিত করেছে অন্যভাবে। তবে অনুষ্ঠানের শেষে আপনার কাছ থেকে একটা পছন্দের একটি গান শুনতে চাই, ওই গানের সাথে সাথে আমরা শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, কথা বলছিলাম পারসা মেহজাবিনের সাথে। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামী এক কোনো অনুষ্ঠানে। ততদিন ভালো থাকুন। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল। তোমায় বড্ড ভালো লাগে, কত প্রশ্ন মনে জাগে, ভাবতে থাকি করলাম কি ভুল। আমার খুব ইচ্ছে হয় তোমায় আটকে রাখি আমার মনের খাঁচায়, গান শুনিয়ে আদর করে তোমার মতো নিঠুর হয়ে আমার মতো একটুখানি নাচাই। আমার খুব ইচ্ছে হয় তোমায় আটকে রাখি আমার মনের খাঁচায়, গান শুনিয়ে আদর করে তোমার মতো নিঠুর হয়ে আমার মতো একটুখানি নাচাই। আমি দুঃখ ভুলে যাই তোমায় দেখতে যদি পাই, তুমি রোজ সকালে আমার দেয়া ফুল পুরো মাথায়। যদি তুমি আমার হতে, আমি রোজ সকালে তোমায় দিতাম ফুল, রোজ বিকেলে গান শোনাতাম, রোজ রাতে যে ঘুম পাড়াতাম, নেড়ে দিতাম তোমার কালো চুল।